প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসা যাক। সহকারী অধ্যাপক ডাক্তার রফিক আহমেদ 1962 সালের জানুয়ারি মাসে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিটিসিডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আজ 12ই নভেম্বর সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে বা বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হচ্ছে। তো প্রথমে জানতে চাইব স্যার, এটির শুরু কবে থেকে এবং এর গুরুত্ব আসলে কি? যে 10টা মানে লাইফ থ্রেটেনিং ডিজিজ আছে, মানে সিরিয়ালি টপ 10 ডিজিজ আমরা যেটা বলি, তার ভিতরে 4 নম্বরে হচ্ছে নিউমোনিয়া। তো 2009 সাল থেকে প্রতি বছর 12ই নভেম্বর এই নিউমোনিয়া ডে পালন করা হচ্ছে, যাতে সাধারণ জনগণের ভিতরে নিউমোনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একটা আগ্রহ উৎসাহ জাগে। যেহেতু আপনি বললেন এটি একটি লাইফ থ্রেটেনিং ডিজিজ এবং 4 নম্বরের অবস্থান, নিশ্চয়ই এটি কি কি ক্ষতি করে এবং এটি কেন হয় সে সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তাই আজ এই বিশ্ব নিউমোনিয়া দিবসে প্রথমেই একটু জানতে চাইব যে নিউমোনিয়া এটি আমাদের শরীরের কোন অংশে হয় এবং কেন হয়? নিউমোনিয়া এটা হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ অফ লাং প্যারেনকাইমা। আমরা সবাই জানি যে বায়ুনালী, জি, যেমন শ্বাসনালী, অর্থাৎ শ্বাসনালী, যেমন নোজ, নেজোফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, গলনালী যেটা বলি, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এইভাবে এই নোজ থেকে শুরু করে 85 to 87 সাব ডিভিশন হয়েছে। তার মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বায়ুনালী তৈরি হয়েছে। এই বায়ুনালীগুলো লাঙের অ্যালভিওলাইতে গিয়ে ওখানে অক্সিজেন এক্সচেঞ্জ করতেছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন এক্সচেঞ্জ করতে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে দূষিত রক্ত থেকে, আর পিওর অক্সিজেনটা নিয়ে শরীরের দিচ্ছে, বিভিন্ন কোষে এবং রক্তের মাধ্যমে যাচ্ছে। তো সেটা তো ব্যাপক ব্যাপার। সংক্ষেপে বলতে গেলে এটা এক কথা, নিউমোনিয়া একটা ফুসফুস জনিত রোগ। এটা সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হইতে পারে, ভাইরাস হইতে পারে, তারপরে আছে ছত্রাক বলি, ফাঙ্গাস হইতে পারে। এটা তো খালি জাস্ট জীবাণু, ব্যাকটেরিয়া তো চোখে দেখা যায় না, ভাইরাসও না। তো এই ব্যাকটেরিয়ার ভিতরে আবার কিছু ভাইরাস ব্যাকটেরিয়া কমন, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তারপর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোকক্কাস অ্যারিজোনাসা আছে, তারপর এরকম আরো বেশ কিছু আছে। আমরা কিন্তু স্যার, আপনি বললেন যে এই ধরনের মাইক্রোবসগুলোর জন্যই মেইনলি নিউমোনিয়া হয়, লাংয়ের একটি ইনফ্লামেশন। তো এখন কিন্তু আমরা জানি কোভিডের সময় চলছে এবং এটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভাইরাস, যেটি ভাইরাসের ভিতরেও আছে, যেমন সার্স ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, করোনা ভাইরাস, তারপর রাইনো ভাইরাস। করোনা ভাইরাস দিয়ে যে হয় সেটি শুধু বইয়েই পড়ে এসেছি, কিন্তু তা আমরা এখন দেখছিও বটে। তো স্যার, কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসে? সাধারণত রোগীরা, বিশেষ করে যে ব্যাকটেরিয়া হয়, সাধারণত প্রথমে বলবে তার জ্বর আসে। এটা কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভার মিন ফিভার মানে পারসিস্ট ফর 24 আওয়ার্স। 24 ঘন্টায় জ্বর থাকবে, ফ্লাকচুয়েশন করবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর নেভার টাচ দ্য বেসলাইন, মানে না স্বাভাবিক টেম্পারেচার হবে না। উইথ মেডিকেশন মে বি নর্মাল, বাট উইদাউট মেডিকেশন বেসলাইন টাচ করবে না, জ্বর 24 ঘন্টাই থাকবে। স্পেশালি লোবার নিউমোনিয়া বলি আমরা যেটাকে, এটা কন্টিনিউয়াস ফিভার। আর ফিভারটা হাই গ্রেড অফ ফিভার, মানে 103, 4,
অনেক সময় 5-এও চলে যায়। আর যখন জ্বর ওঠে তখন চিল, রাইগর এগুলো দেখা যায়, অর্থাৎ কাঁপুনি বা কাঁপুনি ঝিঁকুনি শুরু যেটি হয়ে বলি। যায়। আর যেহেতু নিউমোনিয়া, এটা হচ্ছে কমন একটা সিমটম, কাশি থাকবে, কফ, শুরুতে কাশি থাকবে, পরে আবার প্রোডাক্টিভ কফ হবে, তারপরে শ্বাসকষ্ট শুরু হবে, মানে একটার পর একটা স্যার অনেক শুরু হবে। সময় বুকে ব্যথার কমপ্লেন নিয়ে অনেক হ্যাঁ, রোগীরা আসে, এটা ডিউ টু ড্রাই সেটি কেন? কফ। আচ্ছা। মানে যদি শুরুতে তো শুকনা কাশি হয়, শুকনা কাশি হলে পরে লোকালাইজড পেন, মানে যে জায়গায় ইনফ্লামেশন, প্রদাহটা হয়েছে ফুসফুসের, ওইখানে পেন করবে। আর পেন অ্যাগ্রাভেটেড বাই কাফিং, যখন কাশি দেবে ব্যথাটা তখন বাড়বে। এটা একটা কার্ডিনাল ফিচার বলতে পারি আমরা। আচ্ছা, এই নিউমোনিয়ার নিশ্চয়ই বেশ কিছু ভাগ রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে নিউমোনিয়া হয়ে থাকে, তো সেই 4 ভাগ ভাগগুলো করছে, জানবো। যেমন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এই যে বায়ুবাহিত রোগ, যেটা আমরা মেনলি খুব বেশি আক্রান্ত হন। আক্রান্ত হচ্ছে লোকজন, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। নাম্বার 2, হসপিটাল অ্যাকোয়ার্ড, একটা রুগী ভর্তি হয়েছে অন্য একটা রোগ নিয়ে, অন্য রুগীর থেকে ওই নিউমোনিয়া ডেভেলপ করলো, দ্যাট মিনস হসপিটালে ভর্তি হওয়ার কারণে যে নিউমোনিয়া ডেভেলপ করলো, এইটা কিন্তু ডেঞ্জারাস একটা। জি। আবার আর একটা আছে, যেমন দীর্ঘদিন বেড রিটেন পেশেন্ট, ওইটা খাচ্ছে, খাওয়াটা ঠিক মতো যাচ্ছে না, অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি আমরা। একটা স্ট্রোকের রোগী বা প্যারালাইসিসের, আনকনশাস, ইপিলেপসি, জ্ঞান বা নাই, শুইয়ে আমরা যে হ্যাঁ। খাওয়াতে নিষেধ করি, শুয়ে খাওয়াতে আমরা অবশ্যই নিষেধ করি। অ্যাসপিরেশন মানে ওই লাংসের ভিতরে খাদ্যটা চলে খাবারটা যেতে খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে শ্বাসনালীতে যাওয়া, চলে গেল, তো আচ্ছা। তখন নিউমোনিয়া হইলে পরে সেটা জটিল আকার ধারণ করে জটিল আর কি। আকার ধারণ করে। স্যার কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করে এক্ষেত্রে, বা কাদের এগুলো হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি? নিউমোনিয়া সাধারণত 0 to 2 years অফ এজ, খুবই 2 বছরের কম বয়স যাদের, এদের শরীরের ইমিউনিটি তুলনামূলক কম থাকে, এদের সবচেয়ে বেশি হয়। আবার এজ 65 অর মোর, যে কোনো এজেই নিউমোনিয়া যে কোনো বয়সেই হইতে পারে, কিন্তু ডেঞ্জারাস হচ্ছে লেস দেন 2 years অ্যান্ড মোর দেন 65 years। এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজড বা Yes. যারা ডায়াবেটিক বা Diabetes. স্টেরয়েড ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে কি রিস্ক বেশি আছে কিনা এক্ষেত্রে? না না, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, সিওপিডি, টিউবারকুলোসিস বা যক্ষা, তারপর এই নিউমোনিয়া ইটসেলফ, এই যে সবই তো ফুসফুসের রোগ। তাছাড়াও আবার যদি কনকমিটেন্ট কোমরবিডিটি আমরা বলি, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপার টেনশন, ক্যান্সারের রুগী, ক্যান্সারের চিকিৎসা পাচ্ছে, কোনো রোগের কারণে স্টেরয়েড দীর্ঘমেয়াদী ব্যবহার করতেছে, তাহলে তার ইমিউনিটি কমে যাচ্ছে, আর ইমিউনিটি কমে গেলে পরেই নিউমোনিয়া ডেভেলপ করে। আচ্ছা, তো একজন রোগী আপনি বললেন হাই গ্রেড ফিভার থাকবে, অনেক জ্বর থাকতে পারে, কাশি হতে পারে, বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তো এই ধরনের সিমটমসগুলো তো আরও অন্যান্য রেসপিরেটরি ডিজিজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো রোগীরা কিভাবে বুঝবেন যে আসলে আমার এখন হসপিটালে যাওয়া উচিত কিংবা কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? কার্ভ 65 নামে একটা টার্ম আছে, কার্ভ, CURB, জি। 65। কার্ভ মানে সিতে কনফিউশন, আচ্ছা, কথাবার্তা আগে যেমন বলতো, কথার ভিতরে যেন কিছু বাজিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম নাম কি, ঠিক মতো নামটাই বলতে বলে না, আচ্ছা, আচ্ছা। কনফিউশন ডেভেলপ করছে। আবার ইউরিয়া 7 মিলিমোল পার লিটারের যদি বেশি হয়ে যায়, তাহলে CUR, রেসপিরেটরি রেট 20-30-র উপরে চলে গেছে, অনেক বেশি শ্বাস প্রশ্বাস। শ্বাসকষ্ট হচ্ছে। নর্মালি তো 12 to 18 ব্রেথ পার মিনিট, জি জি। কিন্তু তার 30-র অ্যাবভ চলে গেছে। আবার যে ব্লাড প্রেশার মাপা যায়, তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে দেখা গেলাম যে 60 মিলিমিটার অফ মার্কারিরও নিচে চলে গেছে, আর এজটা মোর দেন 65 ইয়ার্স। এটা হচ্ছে 5টা ভাগ করছে, 0 to 1। আচ্ছা, 0 to 1, দ্যাট মিনস অর্থাৎ অনলি প্রত্যেকটি কনফিউশন, ক্রাইটেরিয়ার জন্য এক নম্বর অনলি করে। কনফিউশন। তো তখন তাকে আমরা বাসায় তার চিকিৎসা দেব। আচ্ছা। কিন্তু 1 এর উপরে যদি 2
1 to 2 যায়, তখন তার সুপারভাইজড বাই হসপিটালের ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে চিকিৎসার জন্য। আর যদি 3 বা 4 হয়ে যায় তখন হসপিটালে অ্যাডমিশন নেওয়া লাগে, হসপিটালে অ্যাডমিশন নিয়ে তার যদি তারপরে তার চিকিৎসা করতে এইচডিইউ হবে। বা আইসিইউ লাগে তখন সেটির ব্যবস্থা করা হয়। স্যার, নিউমোনিয়া হয়ে গেল, তখন একজন মানুষের ফুসফুসে কি ধরনের চেঞ্জেস আসতে পারে? মানে এটা তো 4টি স্টেজ আছে, আচ্ছা, মানে রেডিওলজিক্যালি মানে জাস্ট একটা অনেক সময় কনসলিডেশনের কথা বলা হয়। একটা এক্সরে করলাম, একটা কনসলিডেশন পাইলাম, মানে এক্সরে এক জায়গায় এইখানে বা এইখানে একটা কনসলিডেশন পাইলাম, রেডিওলজিক্যাল চেঞ্জ বলি। হোয়াইট ইয়ার মিন্স ব্ল্যাক, নরমালি তো আমাদের ফুসফুস কালো থাকে সুস্থ ইয়ার মানুষের মানে ফুসফুসে তো আছে ইয়ার, জি, ইয়ারটা কালো, কিন্তু যখন সলিডিফিকেশন হবে, আচ্ছা, শক্ত হয়ে যাবে, দলা পাকে চাকা পাবে, তখন এটা হোয়াইট হয়ে যায়। তো হোয়াইট যে শুধু নিউমোনিয়ার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, টিউবারকুলোসিসে হইতে পারে, আবার কি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আমরা যখনই একটা কনসলিডেশন পাই যে একটা লাংসে একটা শ্যাডো আছে ফুসফুসে, তখন আমরা 3টে জিনিস মাথার ভিতর নেই, নিউমোনিয়া, টিউবারকুলোসিস আর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা কমন। তো তখন আমরা এটা বুঝবো কিভাবে? প্রথম হচ্ছে হিস্ট্রি নেব, যদি টিউবারকুলোসিস বা যক্ষা যদি হয়, যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়, তাহলে সে লং হিস্ট্রি দেবে, দীর্ঘদিন লো গ্রেড ফিভার, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, খাইতে পারে না, দিন দিন ওজন কমে যাচ্ছে, মানে। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে শর্ট হিস্ট্রি দেবে, যে হয়তো 1 সপ্তাহ যাবত জ্বর, এই বাড়তে বাড়তে আমার এখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এটা দিয়ে আমরা মোটামুটি একটা Differentiate করা যায়। ধারণা করতে পারি, কিন্তু চিকিৎসার পূর্ব শর্ত রোগ নির্ণয় করা, আর রোগ নির্ণয়ের পূর্ব শর্ত পরীক্ষা নিরীক্ষা করা। এখন একটু জানতে চাইবো স্যার, আপনি বললেন এর কিছু হোম ট্রিটমেন্ট আছে, কিছু হসপিটাল ম্যানেজমেন্ট আছে, তো সেটি দুটি ছোট ছোট করে জানতে চাইবো। না, মানে নিউমোনিয়া তো বলছে যে ব্যাকটেরিয়া, ভাইরাসের এগেনস্টে তো এখনো ফ্রুটফুল ড্রাগ আসে নাই, জি, কিন্তু ব্যাকটেরিয়া, যেমন আমি কয়েকটা কমন পরীক্ষা, চেস্ট এক্সরে করলাম, স্পুটাম কালচার সেন্সিটিভিটি টেস্ট করলাম, সিএস বলে, জি, জি, তো ওখানেই তো বলে দেবে যে এই অর্গানিজমে তার নিউমোনিয়া হয়েছে, তাকে এই অ্যান্টিবায়োটিক দিতে হবে, স্পুটাম ফর কালচার কালচার সেন্সিটিভ। আবার স্কিনের মানটক্স টেস্ট করতে পারি, আবার যদি সিবিসি উইথ ইএসআর করি, টোটাল কাউন্টটা আমরা নর্মালি যে 12 থেকে 4 থেকে 11,000, এখানে দেখবো 20,000, 22,000, মানে 18,000, মানে টোটাল ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। কিন্তু যদি যক্ষা বা নিউমোনিয়া মানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়, তাহলে অত বেশি বাড়ে বৃদ্ধি না আর পায় কি। না। তো তখন আমার এই যে ইনভেস্টিগেশনে বলে দেয় যে এটা কি ধরনের চিকিৎসা? ডিউ টু দিস ব্যাকটেরিয়া, এবং অ্যান্সার দিয়ে দিচ্ছে যে এই ওষুধ দিতে হবে। তা আমাদের কাজ হচ্ছে কোন ওষুধ কি মাত্রায় কতদিন দেব। এখন নিউমোনিয়া নিয়ে যেমন কমপ্লিকেশন, লাং অ্যাবসিস ডেভেলপ করে গেছে নিউমোনিয়া জি, থেকে, জি। চিকিৎসা ডিলে করার কারণে। তো তখন আমাদের অ্যান্টিবায়োটিক 2 থেকে 3 পদের অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি টেস্ট হয়তো 4 থেকে 6 সপ্তাহ দেওয়া লাগতে পারে। সেটি তো আপনি বলছিলেন যদি কমপ্লিকেশন ডেভেলপ করে বা অ্যাবসেস ডেভেলপ করে, নরমালি একটি নিউমোনিয়া Normally- চিকিৎসা কতদিন নর্মালি চালিয়ে যে যেতে হয়? কমপ্লিকেশন না হয়, মানে অ্যান্টিবায়োটিকের একটা মানে ইজি টু অ্যান্সার 5 to 7 days আপ টু 10 days, নট লেস দেন 3 days। আচ্ছা। আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন একটা রুগী নিউমোনিয়ার, আমার কাছে আসলো, আমি ওটা বন্ধ করে অন্যটা দিলাম, কিন্তু আমার উচিত হচ্ছে যে ওইটা মিনিমাম 3 দিন পাশাপাশি খাইতে হবে। আমি যেটা দিলাম সেটা যোগ খাবে। করলাম, কিন্তু ওইটা মাইনাস করা যাবে না। আদারওয়াইজ রেজিস্ট্যান্স ডেভেলপ ইয়েস, রেজিস্ট্যান্স। আর ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি সবচেয়ে ডেঞ্জারাস ডেঞ্জারাস একটা ইস্যু বর্তমান আসলে, ইস্যু, মানে সারা পৃথিবীর জন্য এটা একটা সমস্যা।
থ্রেটেনিং কন্ডিশন। স্যার, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। মটরশুঁটি রয়েছে বাজারে। এটি বিশেষত দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ। এরা শরীরে হজমে কিছুটা সময় নেয়। এর অর্থ আপনি খাওয়ার পরে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখবে। এই কথাগুলো এই জন্য আসল যে অতিরিক্ত ওজন কিন্তু কোলেস্টেরল বাড়ায়। ওজন হ্রাস এবং কোলেস্টেরল কমাতে চাইলে মটরশুঁটি হতে পারে উপযুক্ত একটি খাবার। আসি সামুদ্রিক খাবারে। সপ্তাহে 2 বা 3 বার সামুদ্রিক মাছ খেলে অতিরিক্ত কোলেস্টেরল কমে আসে, কারণ এতে রয়েছে এলডিএল হ্রাস করার ওমেগা 3। ওমেগা 3 রক্তে প্রবাহিত ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড হ্রাস করে এবং রক্তে কোলেস্টেরল মাত্রা কমিয়ে আনে। সামুদ্রিক মাছ বলতে স্যালমন, টুনা এগুলোই যে হবে তা না। আমাদের দেশের যে ইলিশ মাছ রয়েছে সেটাও কিন্তু সামুদ্রিক। লবণকে সীমাবদ্ধ করে আনতে হবে। আপনার সোডিয়াম বা লবণের পরিমাণ প্রতিদিন 2300 মিলিগ্রাম বা 1 চা চামচের কম হতে হবে। প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খেতে হবে। ফলমূল এবং শাকসবজি সমৃদ্ধ একটি ডায়েট আপনার শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে। ফলমূল ও শাকসবজিতে বিদ্যমান স্টেনলস বা স্টেরল নামে পরিচিত এই যৌগগুলো দ্রবণীয় ফাইবারের মতো কাজ করে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে। কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে এমন খাবার রয়েছে, সেগুলো আমরা এড়িয়ে চলব। কিছু নিয়ম মানলেই কিন্তু আমরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে পারি। ব্যায়ামকে একটি অভ্যাসে পরিণত করুন। এটি আপনার খারাপ বা এলডিএল কোলেস্টেরলকে হ্রাস করে এবং আপনার ভালো যে কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে। আপনার রক্তচাপের জন্যও কিন্তু ভালো এবং আপনার হৃদয়কে শক্তিশালী করে। প্রতিদিন 35 থেকে 40 মিনিট হাঁটুন, না হয় 15 মিনিট জগিং করুন। একটি স্বাস্থ্যকর ওজন আপনার জন্য খুবই দরকার। আপনার ওজন যদি বেশি হয় তাহলে কোলেস্টেরলও বেশি থাকবে, তবে কমে যাওয়ার ফলে আপনার কোলেস্টেরলের মাত্রা সঠিক পথে ফিরে আসবে। এই সঠিক পথের সর্বোত্তম উপায় হলো ক্রাশ ডায়েট না, কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী সঠিক এবং ব্যালেন্স ডায়েট অবশ্যই ফলো করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের শরণাপন্ন হতে হবে। কৃত্রিম ট্রান্স ফ্যাট এড়িয়ে চলুন। বেকড পণ্য, স্ন্যাক খাবার, পিৎজা, মার্জারিন, কফি ক্রিমার যেমন বিস্কুট ইত্যাদি বাদ দিতে হবে। এগুলো ট্রান্স ফ্যাট সমৃদ্ধ এবং এগুলো খুবই ক্ষতিকর। ফাইবার জাতীয় খাবার বেশি করে খাবেন। আনস্যাচুরেটেড ফ্যাট বা ভালো ফ্যাট জাতীয় খাবার খাবেন। ধূমপান, অ্যালকোহল এগুলো বর্জন করতে হবে। সবশেষে একজন ডায়েটিশিয়ান হতে পারে আপনার বন্ধু। তাই সুস্থ থাকতে নিজের সঠিক ডায়েট চার্টটি করে নিন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনাকালীন সময় সতর্ক থাকবেন। স্যার, আমরা তো কথা বলছিলাম নিউমোনিয়া নিয়ে, এখন একটু জানতে চাইবো এর কমপ্লিকেশনস। যদি একজন রোগী ঠিকমতো ট্রিটমেন্ট না করে কিংবা তার যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, যে কোনো ঔষধ কাজ করছে না, তখন কি কি ধরনের সমস্যা হতে পারে তার ফুসফুসের মধ্যে? সেটা মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর। রেসপিরেটরি ফেইলিওর, দ্যাট মিনস রেসপিরেটরি রেট একেবারে 30 বা মোর দেন 30 হয়ে গেছে। রেসপিরেটরি ফেইলিওরের রোগী আবার কিন্তু সাধারণ হাসপাতালে ম্যানেজ করা যায় না। ওর কয়েক টার্সিয়ারি হসপিটাল, যেমন চেস্ট ডিজিজ হসপিটাল, টার্সিয়ারি হসপিটাল, আবার প্রাইভেট বড় বড় ক্লিনিক আছে, যে কোনো সময় সে রোগী কলাপসে চলে যেতে পারে। এই জন্য যেখানে আইসিইউ আছে, আইসিইউ ব্যবস্থা আছে, আইসিইউ সাপোর্ট আছে, যে কোনো সময় ওই রোগী কমপ্লিকেশনের কারণে ভেন্টিলেটরের সাহায্য সাপোর্ট লাগতে পারে। তো সেই সব জায়গায় তার চিকিৎসা করা প্রয়োজন হতে পারে। আপনি বলছিলেন স্যার লাঙে অ্যাবসেস তৈরি হয় কিংবা অনেক সময় স্যার লাঙে পানি জমে যায়, আমরা শুনি, সেটি প্যারানিউমোনিক ইনফিউশন বলি আমরা। এটা হচ্ছে প্লুরা, তো 2টা লেয়ার আছে, ভিসারাল প্লুরা, প্যারাইটাল প্লুরা। ওর ভিতরে লাংসের ধরেন স্বাভাবিক কাজকর্মের জন্য 5 to 15 ml ফ্লুইড জমে থাকে। ওইটা মানে সংকোচন এবং প্রসারণের জন্য। কিন্তু প্যারানিউমোনিক ইনফিউশন যদি ডেভেলপ করে তাহলে 100, 200, 400, 500 ইভেন ওই ফ্লুইড জমে, যেটা প্লুরাল ইনফিউশন বলি,
পাস হয়ে যায়, ঠিক জমে পাস, যায়। যে পুজ বলি আমরা, এটা একটা মানে ডেঞ্জারাস কমপ্লিকেশন তো যেটা অনেক সময় স্যার যখন ফ্লুইড জমে যায়, যেহেতু সেই ফুসফুসটি বা এই জায়গাটি বাতাসের জন্য ফিক্স করে দিয়েছেন সৃষ্টিকর্তা, তো সেখানে যখন পানি জমে যায় নিশ্চয়ই বেশ কিছু সমস্যার সম্মুখীন ওই যে হয়। ডিসমিয়া হবে, তো শ্বাস রোগী নিতে পারবে না, কি ধরনের কষ্ট পান এক্ষেত্রে? তখন ওই যে ডিফিকাল্টি ইন রেসপিরেশন আচ্ছা। আর চেস্ট পেন, বিশেষ করে নিউমোনিয়া জনিত কারণে যদি তার ফুসফুসে পানি জমে তাহলে বুক সিভিয়ার পেন হবে, চেস্ট খুব পেন ব্যথা হবে। হয়। সেটা ইউনিল্যাটারাল সাধারণত হয়, বাইল্যাটারাল মানে সাধারণত যেদিক প্যাথোলজি ওই দিকে মেনলি ব্যথাটা হয়, আর অ্যাগ্রাভেটেড বাই কাফিং, কাশি দিলে পরে ব্যথাটা আরো চরম পর্যায়ে যাবে। তো তখন আমরা নিডল দিয়ে জি, ইমার্জেন্সিলি কি করেন আপনারা? ওই তো অ্যাসপিরেশন অফ ফ্লুইড, পানিটা বের করে দিতে হ্যাঁ, হয়। অ্যাসপিরেশন অফ ফ্লুইড ফলোড বাই অ্যান্টিবায়োটিক আর সাপোর্টিভ ট্রিটমেন্ট। যদি ব্যথা হয় বেশি পেন কিলার দেবো, শ্বাসকষ্ট হলে ব্রঙ্কোডাইলেটর দেবো, কর্টিকোস্টেরয়েড, ইনহেলার, ইভেন ইনজেক্টেবলও দেওয়ার লাগতে পারে। তো অনেক সময় আমরা দেখি এই ফুসফুসে এক ধরনের টিউব ঢুকানো হয়ে থাকে সার্জারির মাধ্যমে। ইন্টারকোস্টাল টিউব বলে, আইটি টিউব। সেই টিউবের ইম্পর্টেন্স কি, এটি কি করে? সাধারণত পাস যদি ঠিক হয়ে যায় বা ফ্লুইড, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে, মানে যেমন টিউবারকুলোসিসে যে ফ্লুইডটা জমে সেটা হচ্ছে থিন, হোয়াইট বোর্ড নিডল দিলে পারে 19G ব্লাড সেটের নিডল বলি আমরা, ওটা হচ্ছে 19G, ওইটা হচ্ছে মোটা। তো ওই নিডল দিলে পরে ফ্লুইডটা বের হয়ে আসবে, কিন্তু যদি ওই প্যারানিউমোনিক ইফিউশন হয়ে যায়, ওইটা পাসটা ঠিক হয়ে যায়, তখন আর ওই নিডিলই আসে না, ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব আর ডেন্সিটি বেড়ে যায়, তখন লাগে আইটি টিউব দেওয়ার লাগে, ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ। সাধারণত এই ক্ষেত্রে আমরা যদি পাস কিছু পাই পরীক্ষা করতে দিই, আর ওই ড্রেনেজ টিউবের জন্য ঢাকা ওই যে জাতীয় বক্ষবিধি হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের অ্যাডভাইস করি। অ্যাডভাইস করেন। স্যার, আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শের মাধ্যমে আমরা জানতে পারলাম আজ এই বিশ্ব নিউমোনিয়া দিবসে এটি কতটা গুরুত্বপূর্ণ টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট দ্য ডিজিজ। স্যার, অসংখ্য ধন্যবাদ আজ এই বিশ্ব নিউমোনিয়া দিবসে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে বা বিশ্ব নিউমোনিয়া দিবস নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এখন শীত প্রায় চলে আসছে এবং এই সময়ে বাচ্চারা কিন্তু কিছু কমন কিছু অসুখে ভোগে, বিশেষ করে এই সময়টাতে নিউমোনিয়া, ডায়রিয়া রোগটা বেড়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।